হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। দেখো, আজকে এই ভিডিও লেসনে আমরা একাদশ শ্রেণীর বায়োলজির 3 নম্বর চ্যাপ্টারের দ্বিতীয় ভিডিও নিয়ে আলোচনা করব। এর আগে ভিডিও লেসনে আমরা আলোচনা করেছিলাম 5 রাজ্য শ্রেণীবিন্যাস, বিজ্ঞানী হুইটেকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাস বিস্তারিতভাবে আলোচনা করেছি। আর এই ভিডিও লেসনে আমরা আলোচনা করব প্রথম রাজ্য অর্থাৎ রাজ্য মনেরা সম্পর্কে। এই রাজ্য মনেরা সম্পর্কে সম্পূর্ণভাবে আলোচনা করতে কয়েকটি ভিডিও লাগবে। আমরা একটার পর একটা ভিডিও লেসনে সম্পূর্ণ রাজ্যটি আলোচনা করব। তারপরে আমরা প্রোটিস্টা, তারপরে ছত্রাক, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া একটার পর একটা রাজ্য আলোচনা করব। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। দেখো, প্রথম রাজ্য হচ্ছে রাজ্য মনেরা। আগেই এই মনেরা সম্পর্কে বিস্তারিতভাবে তার বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছিলাম। তো মনেরা হচ্ছে প্রোক্যারিওটদের রাজ্য, অর্থাৎ সমস্ত প্রোক্যারিওটকে বা প্রোক্যারিওটিক জীবকে এই রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কারণে এদেরকে অর্থাৎ মনেরা রাজ্যের অন্তর্গত জীবদেরকে কি বলা হয়? প্রোক্যারিওটা। মনেরাদের মধ্যে খুব কমই অঙ্গসংস্থানিক বা মরফোলজিক্যাল পার্থক্য দেখা যায়। আর এই কারণে এদেরকে বিভাগ, উপবিভাগ, গণ এবং প্রজাতিতে শ্রেণীবিন্যাস করা সম্ভবপর হয় না। এবারে মনের রাজ্যের বিস্তারিতভাবে এর বৈশিষ্ট্যগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। এবারে মনেরা রাজ্যের শ্রেণী বিভাগ দেখব। দেখো, মনেরা রাজ্যে আমরা জানি যে সমস্ত প্রোক্যারিওট জীবগুলো কিন্তু মনেরা রাজ্যে রয়েছে। তো মনেরা রাজ্যে যে সমস্ত জীব রয়েছে তাদেরকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। সেই দুটি ভাগ কি কি? একটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া অর্থাৎ আদিম প্রকৃতির ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া অর্থাৎ প্রকৃত ব্যাকটেরিয়া। তার মানে সমস্ত মনেরা রাজ্যটিকে প্রধানত দুটি ভাগে আমরা ভাগ করলাম। একটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া অর্থাৎ আদিম ব্যাকটেরিয়া, আর একটি হচ্ছে ইউ ব্যাকটেরিয়া অর্থাৎ প্রকৃত ব্যাকটেরিয়া। এবারে এই যে প্রকৃত ব্যাকটেরিয়া অর্থাৎ ইউ ব্যাকটেরিয়া, এটা আবার সাধারণত দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং একটা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। সায়ানো ব্যাকটেরিয়া কারা? না, যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, অর্থাৎ যাদের মধ্যে ক্লোরোফিল থাকে। এছাড়াও আরও কিছু রয়েছে, সেগুলো হচ্ছে মাইকোপ্লাজমা, রিকেটসি এবং অ্যাক্টিনোমাইসিটিস। এগুলোকেও কিন্তু এই ইউ ব্যাকটেরিয়ার মধ্যে স্থান দেওয়া হয়েছে। তো প্রধান যে দুটো ভাগ বললাম অর্থাৎ আর্কি ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়া, তার মধ্যে প্রথম যে ভাগটি অর্থাৎ আর্কি ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা এখন আলোচনা করব। দেখো, আর্কি ব্যাকটেরিয়া হচ্ছে সবথেকে আদিম প্রোক্যারিওট, অর্থাৎ প্রোক্যারিওটিক জীবের মধ্যে সবথেকে আদিম প্রোক্যারিওট হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া। ঠিক আছে, এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এদের কোষ প্রাচীরে পেপটাইডোগ্লাইকেন থাকে না। আমরা যখন মনেরার বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম তখন পড়েছিলাম যে মনেরার কোষ প্রাচীর, মনেরার অন্তর্গত যে সমস্ত জীবগুলো থাকে তাদের কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটাইডোগ্লাইকেন। কিন্তু এই যে আর্কি ব্যাকটেরিয়া আছে, এদের কোষ প্রাচীরে কিন্তু পেপটাইডোগ্লাইকেন থাকে না। তাহলে পেপটাইডোগ্লাইকেনের পরিবর্তে কি থাকে? না, পরিবর্তে থাকে প্রোটিন এবং অসেলুলোজীয় কিছু পলিস্যাকারাইড থাকে। তার মানে পেপটাইডোগ্লাইকেনের পরিবর্তে থাকছে প্রোটিন এবং অসেলুলোজীয় পলিস্যাকারাইড। এদের কোষ পর্দায় একস্তরী শাখান্বিত এবং শৃঙ্খলিত লিপিড থাকে। কোষ পর্দা লিপিড দ্বারা গঠিত এবং সেটা কোষ পর্দা একস্তরী এবং শাখান্বিত হয়ে থাকে। আর এদের আরএনএ অর্থাৎ আরআরএনএ নিউক্লিওটাইড অন্যান্য জীব থেকে সম্পূর্ণ আলাদা। এদের যে আরআরএনএ থাকে, সে আরআরএনএটি যে নিউক্লিওটাইড দ্বারা গঠিত, সেটা অন্যান্য যে জীব আছে তার থেকে সম্পূর্ণভাবে আলাদা রকম। আর এরা কিন্তু দুপ্রকার শ্বসন সম্পন্ন করতে পারে, অবাত শ্বসন এবং স্ববাত শ্বসন, অর্থাৎ অ্যানারোবিক এবং অ্যারোবিক রেসপিরেশন উভয়ই কিন্তু এরা সম্পন্ন করতে পারে। এবারে এই যে আর্কি ব্যাকটেরিয়া আছে, এই আর্কি ব্যাকটেরিয়া 3 ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ প্রধানত 3 প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে কি মিথানোজেন, 2 নম্বর হচ্ছে কি হ্যালোফিল এবং 3 নম্বর থার্মো অ্যাসিডোফিল। তার মানে আর্কি ব্যাকটেরিয়া 3 প্রকার, একটা হচ্ছে মিথানোজেন, 2 নম্বর হচ্ছে হ্যালোফিল এবং 3 নম্বর হচ্ছে থার্মো অ্যাসিডোফিল।
তো সবগুলো সম্পর্কে আমরা একটু একটু করে জেনে নেব। মিথানোজেন কি না, এরা পুরোপুরি অবায়ুজীবী। এই মিথানোজেনের অন্তর্গত যে সমস্ত জীবগুলো রয়েছে সেগুলো পুরোপুরি অবায়ুজীবী এবং পুষ্টিগতভাবে এরা অটোট্রফস, অর্থাৎ এদের অটোট্রফস পুষ্টি সম্পন্ন হয়। আর এরা কার্বন এবং শক্তি উভয়ই কিন্তু পচনশীল বস্তু থেকে সংগ্রহ করে থাকে। তারপরে এই মিথানোজেনের বৈশিষ্ট্যগুলো কি কি দেখলাম, এরা পুরোপুরি হচ্ছে অবায়ুজীবী। 2 নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি এরা পুষ্টিগতভাবে অটোট্রফ অর্থাৎ অটোট্রপিক পুষ্টি সম্পন্ন করে। আর 3 নম্বর এটা আমরা বলতে পারি এরা যে কার্বন এবং শক্তি এটা উভয়ই কিন্তু কোথা থেকে সংগ্রহ করে না পচনশীল বস্তু থেকে সংগ্রহ করে। কোথায় বসবাস করে না, এরা মূলত জলাভূমিতে জন্মায়। এরা হাইড্রোজেনের উপস্থিতিতে ফর্মিক অ্যাসিড এবং কার্বন ডাইঅক্সাইড থেকে মিথেন উৎপন্ন করতে পারে। এটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই মিথানোজেন এরা কি করে, জলাশয়ে জন্মায়। এরা হাইড্রোজেনের উপস্থিতিতে ফর্মিক অ্যাসিড এবং কার্বন ডাইঅক্সাইড থেকে মিথেন উৎপন্ন করতে পারে, আর এই জন্য এদের নাম হচ্ছে মিথানোজেন। উদাহরণ কি না, দেখো উদাহরণ হচ্ছে মিথানো ব্যাকটেরিয়াম এবং মেথানো কক্কাস, এই দুটো হচ্ছে মিথানোজেনের উদাহরণ। নেক্সট 2 নম্বর যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে কি হ্যালোফিল। হ্যালোফিল এরা লবণাক্ত এলাকায় বসবাস করে, অর্থাৎ লবণযুক্ত এলাকায় এরা বসবাস করে। আর উদাহরণ কি হবে না, দেখো উদাহরণ হচ্ছে হ্যালোব্যাকটেরিয়াম এবং হোলোকক্কাস, এগুলো হচ্ছে হলোফিল আর্কিব্যাকটেরিয়ার উদাহরণ। আচ্ছা, এদের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যে এদের কিছু বৈশিষ্ট্যের জন্য এরা অধিক লবণাক্তযুক্ত স্থানে বসবাস করতে পারে। কোন কোন বৈশিষ্ট্যের জন্য অধিক লবণাক্তযুক্ত স্থানে বসবাস করতে পারে সেই বৈশিষ্ট্যগুলো, 1 নম্বর হচ্ছে কোষ পর্দায় বিশেষ এক লিপিড উপস্থিত থাকে। 2 নম্বর মিউসিলেজের আবরণ থাকে, এদের মিউসিলেজ আবরণ থাকে। আর স্যাপ ভ্যাকুয়াল অনুপস্থিত থাকে। এবং 4 নম্বর অভ্যন্তরে উচ্চ লবণ ঘনত্ব থাকে। এই কারণগুলির জন্য মূলত এরা অধিক লবণাক্ত এলাকায় বসবাস করতে পারে। এরপরে দেখব আমরা 3 নম্বর ভাগটি। 3 নম্বর ভাগটি কি থার্মো অ্যাসিডোফিল। থার্মো থেকেই বুঝতে পারছো যে এটা অধিক উষ্ণতায় নিশ্চয়ই এরা বসবাস করতে পারে। অর্থাৎ এই প্রকার আর্কিব্যাকটেরিয়াদের এক ধাপে উচ্চ তাপমাত্রা এবং উচ্চ অম্লতা সহ্য করার ক্ষমতা থাকে। এক ধারে উচ্চ তাপমাত্রা এবং উচ্চ অম্লতা সহ্য করার ক্ষমতা থাকে, অর্থাৎ এরা কম পিএইচে এবং বেশি টেম্পারেচারে বসবাস করতে পারে। সাধারণত এরা 80 ডিগ্রি সেলসিয়াস এবং পিএইচ 2 অর্থাৎ তীব্র অ্যাসিডযুক্ত স্থানে কিন্তু এরা বসবাস করতে পারে। আচ্ছা, এদের উদাহরণ কি হবে, থার্মোপ্লাজমা হচ্ছে এদের একটা উদাহরণ, আর এটা হচ্ছে থার্মোপ্রোটিয়াস, এই ধরনের আর্কিব্যাকটেরিয়ার উদাহরণ। দেখো এদের আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, সেটি কি এরা মূলত কেমোসিনথেটিক এবং কেমোসিনথেটিক পুষ্টি সম্পন্ন করে এবং এরা সবাত শ্বসন ক্রিয়াটি সম্পন্ন করে এবং সবাত শ্বসন প্রক্রিয়ায় এরা সালফারকে সালফিউরিক অ্যাসিডে পরিণত করতে পারে। তাহলে সালফারকে সবাত শ্বসন অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে জলের সাহায্যে এরা কী করতে পারে, সালফিউরিক অ্যাসিডে পরিণত করতে পারে। আচ্ছা, আর্কিব্যাকটেরিয়ার ব্যবহার কি? আর্কিব্যাকটেরিয়া দুটো ব্যবহার এখানে দেওয়া আছে। আর্কিব্যাকটেরিয়া গোবর গ্যাস উৎপাদনে ব্যবহার করা হয়, অর্থাৎ মূলত এই যে মিথানোজেন আছে এই মিথানোজেনদের গোবর গ্যাস উৎপাদনে ব্যবহার করা হয়। আর 2 নম্বর হচ্ছে তৃণভোজী প্রাণীদের সেলুলোজ সন্ধান ঘটায়। আচ্ছা, এটা গেল আমাদের যে মনের রাজ্যের প্রধান দুটো ভাগের মধ্যে প্রথম ভাগটি, অর্থাৎ আর্কিব্যাকটেরিয়া। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে ইউব্যাকটেরিয়া বা প্রকৃত ব্যাকটেরিয়া। আচ্ছা, ইউব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক কোষ দিয়ে গঠিত। ইউব্যাকটেরিয়া প্রধান আদর্শ ব্যাকটেরিয়া, এটাই হচ্ছে কি আদর্শ ব্যাকটেরিয়া। এরা প্রধানত নিউক্লিয়াসবিহীন হয়। স্বাভাবিকভাবে যেহেতু এরা প্রোক্যারিওটিক তাই এরা অবশ্যই নিউক্লিয়াসবিহীন হবে। আর ইউব্যাকটেরিয়া
মূলত দু প্রকার, একটু আগে বলছিলাম, একটা হচ্ছে ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। তো আজকে আমরা ব্যাকটেরিয়া সম্পর্কে আলোচনা করব। দেখো ব্যাকটেরিয়া কি না, ব্যাকটেরিয়া জীবজগতের অন্তর্ভুক্ত এক ক্ষুদ্রতম অণুবীক্ষণিক প্রোক্যারিওটিক জীবাণু। ব্যাকটেরিয়া পৃথিবীর সর্বত্র বিরাজমান, এরা সব ধরনের পরিবেশে কিন্তু বসবাস করতে পারে। আর ব্যাকটেরিয়া কোষে সুগঠিত নিউক্লিয়াস এবং পর্দা বেষ্টিত কোষাঙ্গাণু না থাকায় এবং রাইবোজোম অনুন্নত প্রকৃতি অর্থাৎ 70S প্রকৃতির হওয়ায় ব্যাকটেরিয়াকে প্রোক্যারিওট বলা হচ্ছে। তাহলে কেন প্রোক্যারিওট বলা হচ্ছে না, মূলত এদের কোনো পর্দা ঘেরা কোষাঙ্গাণু থাকে না, নিউক্লিয়াস সুগঠিত নয় এবং রাইবোজোমটাও কিন্তু অনুন্নত প্রকৃতি অর্থাৎ 70S রাইবোজোম উপস্থিত থাকে। ঠিক আছে, এই সমস্ত কারণে এদেরকে বলা হয় প্রোক্যারিওট। আচ্ছা দেখো, 1676 খ্রিস্টাব্দে নেদারল্যান্ডসের প্রবাসী বিজ্ঞানী লিউয়েনহক এক ক্ষুদ্র দণ্ডাকার প্রাণীর বিবরণ দেন এবং পরবর্তীকালে 1773 খ্রিস্টাব্দে ভ্যানিস বিজ্ঞানী মুলার ওই দণ্ডাকার প্রাণীকে কি বলেছিলেন, ব্যাসিলি বলেছিলেন। তার মানে প্রথম এই দণ্ডাকার প্রাণীর সন্ধান দেন বা বিবরণ দেন বিজ্ঞানী লিউয়েনহক এবং পরবর্তীকালে বিজ্ঞানী মুলার তার নামকরণ করেছিলেন, তার নাম দিয়েছিলেন ব্যাসিলি। এবং 1828 খ্রিস্টাব্দে বিজ্ঞানী এরেনবার্গ প্রথম ব্যাকটেরিয়া নামকরণ করেন। আচ্ছা ব্যাকটেরিয়া কাকে বলে, দেখো ব্যাকটেরিয়ার সংজ্ঞা জানতে হবে আমাদের। ব্যাকটেরিয়া কাকে বলে না, আদি নিউক্লিয়াসযুক্ত, অবশ্যই আদি নিউক্লিয়াসযুক্ত হবে কারণ এরা প্রোক্যারিওট। তাহলে আদি নিউক্লিয়াসযুক্ত কোষ প্রাচীর সমন্বিত, এদের দেহে কোষ প্রাচীর থাকে, তাই কোষ প্রাচীর সমন্বিত এককোষী ক্ষুদ্রতম সরল প্রকৃতির আণুবীক্ষণিক জীবাণুকে বলা হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে এই ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নেব একটার পর একটা। তো প্রথম বৈশিষ্ট্য কি বলছে ব্যাকটেরিয়ার না, ব্যাকটেরিয়ার কোষীয় জীবদের মধ্যে অতি ক্ষুদ্রতম এবং সরল আণুবীক্ষণিক জীবাণু, অর্থাৎ ব্যাকটেরিয়াকে খালি চোখে দেখতে পাওয়া যায় না, এরা হচ্ছে আণুবীক্ষণিক জীবাণু এবং সবথেকে সরল আণুবীক্ষণিক জীবাণু। এদের ব্যাস 3 মাইক্রোমিটারেরও কম হয়ে থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য কি আছে দেখো না, ব্যাকটেরিয়ার প্রোটোপ্লাজম আদি নিউক্লিয়াসযুক্ত। ব্যাকটেরিয়ার যে প্রোটোপ্লাজম থাকে সেখানে কিন্তু সুগঠিত নিউক্লিয়াস থাকে না, তার জন্য একে বলা হচ্ছে প্রোক্যারিওট। তার মানে ব্যাকটেরিয়ার প্রোটোপ্লাজম আদি নিউক্লিয়াসযুক্ত অর্থাৎ প্রোক্যারিওটিক নিউক্লিয়াস থাকে, অর্থাৎ নিউক্লিয়াসে নিউক্লিয় পর্দা থাকে না, নিউক্লিয় লাস থাকে না, নিউক্লিয় জালক থাকে না, শুধুমাত্র কি থাকে না, শুধুমাত্র পেঁচানো দ্বিতন্ত্রী ডিএনএ বস্তু থাকে, অর্থাৎ শুধুমাত্র জেনেটিক ম্যাটেরিয়াল থাকে। দেখো নিউক্লিয়াসের প্রধান 4টা উপাদান, একটা হচ্ছে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস, নিউক্লিয় জালক এবং কি না জেনেটিক ম্যাটেরিয়াল। এবারে এখানে কি থাকে না, না নিউক্লিয় পর্দা থাকে না, নিউক্লিয় লাস থাকে না এবং নিউক্লিয় জালক থাকে না, শুধুমাত্র কি থাকে না, শুধুমাত্র দ্বিতন্ত্রী ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড তন্তু বা ডিএনএ তন্তু থাকে। সেজন্য ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসকে বলা হয় নিউক্লিয়েট। নিউক্লিয়েট কি পরীক্ষায় কোশ্চেন আছে, নিউক্লিয়েট বা জেনোফোর বা নিউক্লিয় বস্তু কাকে বলে না, দেখো ব্যাকটেরিয়ার যে প্রোটোপ্লাজম থাকে সেই ব্যাকটেরিয়ার প্রোটোপ্লাজমে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, ফলে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস, নিউক্লিয় জালক অনুপস্থিত থাকে এবং কেবলমাত্র পেঁচানো দ্বিতন্ত্রী ডিএনএ উপস্থিত থাকে। এই ধরনের জেনেটিক বস্তুকে বলা হচ্ছে কি নিউক্লিয়েট বা জেনোফোর। 3 নম্বর, প্রোটোপ্লাজমে কেবল 70S রাইবোজোম এবং মেসোজোম থাকে। তাহলে প্রোটোপ্লাজমে কি থাকে, রাইবোজোম থাকে, রাইবোজোম যা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, এছাড়াও মেসোজোম থাকে। এখন দেখার বিষয়, রাইবোজোমটা কিন্তু অনুন্নত প্রকৃতি অর্থাৎ 70S রাইবোজোম। উন্নত প্রকৃতির রাইবোজোম যেটা প্রাণী কোষে থাকে সেটা হচ্ছে 80S প্রকৃতির রাইবোজোম, কিন্তু ব্যাকটেরিয়ার কোষে 70S রাইবোজোম উপস্থিত থাকে এবং পর্দাবৃত কোনো কোষ অঙ্গাণু কিন্তু এখানে থাকে না। 4 নম্বর বৈশিষ্ট্য, ব্যাকটেরিয়া কোষে কোষ পর্দার বাইরে একটি সুগঠিত কোষ প্রাচীর বর্তমান, অর্থাৎ ব্যাকটেরিয়ার দেহের বাইরে একটা কোষ প্রাচীর থাকে যার প্রধান উপাদান হচ্ছে মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইক্যান। ব্যাকটেরিয়ার
প্রধান উপাদান, কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটাইডোগ্লাইক্যান। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট কি আছে দেখো, অধিকাংশ ব্যাকটেরিয়া কিন্তু পরভোজী অর্থাৎ হেটারোট্রপিক নিউট্রিশন সম্পন্ন করে, কিন্তু কিছু ব্যাকটেরিয়া হচ্ছে স্বভোজী, কিছু কিছু ব্যাকটেরিয়া স্বভোজীও হয় বা অটোট্রফ হয়। স্বভোজী ব্যাকটেরিয়া, তাহলে যে সমস্ত ব্যাকটেরিয়া স্বভোজী, স্বভোজী মানে অবশ্যই তাদেরকে সালোকসংশ্লেষ করতে হবে, তবেই তো তারা স্বভোজী পুষ্টি সম্পন্ন করবে। তার জন্য এখানে কিন্তু অবশ্যই রঞ্জক উপস্থিত থাকতে হবে। তাই স্বভোজী ব্যাকটেরিয়ার দেহে বিভিন্ন সালোকসংশ্লেষীয় রঞ্জক, যেরকম কি ব্যাকটেরিয় ক্লোরোফিল। ব্যাকটেরিয় ক্লোরোফিল কেন বলা হচ্ছে না, ব্যাকটেরিয়ার দেহে ক্লোরোফিলটা উপস্থিত আছে, তাই একে বলা হচ্ছে ব্যাকটেরিয় ক্লোরোফিল। এবং ব্যাকটেরিয় ভিরিডিন এবং ক্লোরোবিয়াম ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েড প্রভৃতি রঞ্জক কিন্তু ব্যাকটেরিয়ার দেহে, কিছু কিছু ব্যাকটেরিয়ার দেহে উপস্থিত থাকে। তাহলে কী কী রঞ্জক উপস্থিত থাকে না, ব্যাকটেরিয় ক্লোরোফিল, ব্যাকটেরিয় ভিরিডিন এবং বা যাকে বলা হচ্ছে কি না ক্লোরোবিয়াম ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েড, এগুলো উপস্থিত থাকে। নেক্সট পয়েন্ট, ব্যাকটেরিয়া মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে শ্বসন ক্রিয়া সম্পন্ন করে, অর্থাৎ এরা অবাত শ্বসন এবং সবাত শ্বসন উভয় প্রকার শ্বসন সম্পন্ন করতে পারে। এরা কিন্তু প্রায় সমস্ত পরিবেশে বসবাস করে, অর্থাৎ এরা প্রায় -170°C থেকে 80°C টেম্পারেচারে কিন্তু এরা বেঁচে থাকতে পারে। অর্থাৎ খুব ঠান্ডা পরিবেশেও বসবাস করতে পারে, যেখানে টেম্পারেচার -70 মানে 170°C বসবাস করতে পারে। আবার উচ্চ তাপমাত্রাযুক্ত যে পরিবেশ সেখানেও বেঁচে থাকতে পারে, অর্থাৎ প্রায় 80°C টেম্পারেচারেও কিন্তু এরা বেঁচে থাকতে পারে। ক্রোমোজোম না থাকায় ব্যাকটেরিয়া মাইটোসিস এবং মিওসিস কোষবিভাজন ঘটে না। তার মানে ব্যাকটেরিয়া কোন পদ্ধতিতে কোষবিভাজন ঘটে ব্যাকটেরিয়ার দেহে না, অ্যামাইটোসিস পদ্ধতিতে বা প্রত্যক্ষ কোষবিভাজন ঘটে। এখানে কিন্তু মাইটোসিস এবং মিওসিস কোষবিভাজন ঘটে না, কারণ ক্রোমোজোম, যেহেতু ক্রোমোজোম থাকে না, তাই এখানে মাইটোসিস এবং মিওসিস কোষবিভাজন ঘটে না। এরা কিভাবে জনন সম্পন্ন করে না, ব্যাকটেরিয়া অঙ্গজ, অযৌন এবং যৌন জনন, এই 3 প্রকার পদ্ধতিতে কিন্তু এরা জনন সম্পন্ন করতে পারে। কতিপয় ব্যাকটেরিয়া ভিটামিন সংশ্লেষ করতে পারে, কিছু কিছু ব্যাকটেরিয়া ভিটামিন সংশ্লেষও সাহায্য করে। এরা অজৈব লবণ জারিত করে শক্তি সংগ্রহ করে। এরা মাটির উর্বরতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা মাটির উর্বরতা বৃদ্ধি করে, এবং ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক, অ্যালকোহল প্রভৃতি তৈরিতে ব্যবহার করা হয়, এবং ব্যাকটেরিয়া উদ্ভিদ, প্রাণী এবং মানুষের নানা রোগও কিন্তু সৃষ্টি করে। এই হচ্ছে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। এবারে ব্যাকটেরিয়াকে প্রোক্যারিওটিক বা আদি কোষযুক্ত জীবের অন্তর্ভুক্ত করার কারণ কি, কেন ব্যাকটেরিয়াকে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ প্রোক্যারিওটিক বা আদি কোষযুক্ত জীবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর কি কি কারণ না, প্রথম কারণ হচ্ছে না ব্যাকটেরিয়ার কোষে সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না। যেহেতু কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, তাই এরা অবশ্যই প্রোক্যারিওট হবে। আর পরিবর্তে কি থাকে না, দ্বিতন্ত্রী অতিশয় পেঁচানো গোলাকার ডিএনএ থাকে, যাকে বলা হচ্ছে কি নিউক্লিয়েট। তাহলে নিউক্লিয়াস থাকে না, এর পরিবর্তে দ্বিতন্ত্রী পেঁচানো গোলাকার ডিএনএ থাকে, যেই ডিএনএটাকে বলা হচ্ছে নিউক্লিয়েট বা জেনোফোর। 2 নম্বর কারণ হচ্ছে পর্দাবৃত বিভিন্ন প্রকার যে কোষ অঙ্গাণু, অর্থাৎ যেরকম মাইটোকন্ড্রিয়া, তারপরে গলগি বডি, প্লাস্টিড, এগুলো কিন্তু থাকে না। 3 নম্বর হচ্ছে রাইবোজোম যেটা থাকে সেটা হচ্ছে অনুন্নত প্রকৃতির, অর্থাৎ 70S রাইবোজোম থাকে। আর 4 নম্বর কারণ কোষবিভাজন কিন্তু অনুন্নত প্রকৃতির, অর্থাৎ অ্যামাইটোসিস কোষবিভাজন বা প্রত্যক্ষ কোষবিভাজন পদ্ধতিতে এদের কোষ বিভাজিত হয়। আর 5 নম্বর কারণ আয়তনে এরা অতিশয় ক্ষুদ্র হয় এবং কোষীয় গঠন সরল প্রকৃতির হয়। এই সমস্ত কারণগুলোর জন্য ব্যাকটেরিয়াকে প্রোক্যারিওটিক বা আদি কোষযুক্ত জীবের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে।
নেক্সট কি আছে দেখো না, ব্যাকটেরিয়ার উদ্ভিদ বৈশিষ্ট্যগুলি কী কী, ব্যাকটেরিয়ার মধ্যে কী কী বৈশিষ্ট্য থাকে যেগুলো উদ্ভিদের সঙ্গে কিন্তু মিলে যায়, অর্থাৎ উদ্ভিদের সঙ্গে এদের কী কী মিল রয়েছে, কী কী বৈশিষ্ট্য রয়েছে যেগুলো উদ্ভিদের মতোই। প্রথম হচ্ছে সুনির্দিষ্ট এবং দৃঢ় কোষ প্রাচীর বর্তমান। তোমরা জানো যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, ঠিক তেমনভাবে কিন্তু ব্যাকটেরিয়ার কোষেও কিন্তু কোষ প্রাচীর থাকে। তাই ব্যাকটেরিয়ার কোষের সঙ্গে উদ্ভিদ কোষের এটা একটা মিল রয়েছে। আর কি না, স্বভোজী ব্যাকটেরিয়ার কোষে সালোক সংশ্লেষকারী রঞ্জক বর্তমান, যেরকম ব্যাকটেরিয়া ক্লোরোফিল বর্তমান থাকে, এর সাহায্যে সালোক সংশ্লেষ করতে পারে। তার মানে সব উদ্ভিদও কী করতে পারে, সালোক সংশ্লেষ করতে পারে, আর কিছু কিছু ব্যাকটেরিয়াও কী করতে পারছে, সালোক সংশ্লেষ করতে পারছে। 3 নম্বর বৈশিষ্ট্য, ভিটামিন ও অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষে সক্ষম। কিছু ব্যাকটেরিয়া যারা ভিটামিন সংশ্লেষ করতে পারে এবং অ্যামাইনো অ্যাসিডও সংশ্লেষ করতে পারে। 4 নম্বর বৈশিষ্ট্য, যেটা উদ্ভিদের বৈশিষ্ট্যের সঙ্গে মিল রয়েছে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে নীলাভ সবুজ শৈবালের কোষপ্রাচীরের মতো পেপটাইডোগ্লাইকেন উপাদান থাকে। তার ব্যাকটেরিয়া কোষপ্রাচীর পেপটাইডোগ্লাইকেন দ্বারা গঠিত হয়, সেরকমভাবে নীলাভ সবুজ শৈবাল যেটা উদ্ভিদ রাজ্যের অন্তর্গত, তাদেরও কিন্তু কোষপ্রাচীরে পেপটাইডোগ্লাইকেন থাকে। 5 নম্বর বৈশিষ্ট্য, উদ্ভিদের মতো পরিবেশ থেকে ব্যাপন পদ্ধতিতে পরিপোষক সংগ্রহ করে এবং খাদ্য সংশ্লেষ করে হলোফাইটিক পুষ্টি সম্পন্ন করে। আর নেক্সট, উদ্ভিদের মতো অঙ্গজ জনন পদ্ধতিতেও জনন সম্পন্ন করতে পারে। আর লাস্ট পয়েন্ট, এদের কি হচ্ছে সূত্রাকার দেহ বা ফিলামেন্টাস বডি গঠনের প্রবণতা রয়েছে। তো এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু উদ্ভিদ বৈশিষ্ট্যের সঙ্গে মিল রয়েছে ব্যাকটেরিয়ার। নেক্সট, ব্যাকটেরিয়াকে প্রাচীনতম জীব বলা হয় কেন, কেন ব্যাকটেরিয়াকে প্রাচীনতম জীব বলা হচ্ছে? দেখো, পৃথিবীতে জীব সৃষ্টির আদি সময়কাল থেকে ব্যাকটেরিয়ার অস্তিত্ব প্রমাণ পাওয়া গেছে। অর্থাৎ তোমরা যখন কেমোজেনি বায়োজেনি পড়েছো, অর্থাৎ পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে সেটা যখন পড়েছো, তখন বুঝতেই পেরেছো যে প্রথম সৃষ্টি হয়েছিল কিন্তু এককোষী জীব, এবং সেটা ব্যাকটেরিয়া। সর্বত্র বসবাস করতে পারে, এরা কিন্তু সর্বত্র বসবাস করে, বিভিন্ন প্রতিকূল পরিবেশেও এদের অস্তিত্ব লক্ষ্য করা গেছে। যে সমস্ত পরিবেশে অন্যান্য জীব কিন্তু বেঁচে থাকতে পারে না, প্রতিকূল পরিবেশ, সেই সমস্ত পরিবেশেও কিন্তু ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া গেছে। 3 নম্বর, এদের অনেকেই অবায়ুজীবী অর্থাৎ অ্যানারোবিক, এরা অনেকেই কিন্তু অবায়ুজীবী অর্থাৎ যেখানে অক্সিজেনের অনুপস্থিতিতেও বেঁচে থাকতে পারে। আর এরা অত্যন্ত সরল গঠনযুক্ত, এদের যে গঠন, দেহের গঠন অত্যন্ত সরল, এবং বংশগতি বস্তু কেবলমাত্র কি না দ্বিতন্ত্রী ডিএনএ, অর্থাৎ এদের জেনেটিক ম্যাটেরিয়াল কেবলমাত্র দ্বিতন্ত্রী বা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ উপস্থিত রয়েছে। আর রাইবোজোম যেটা থাকে সেটা হচ্ছে 70S প্রকৃতির। আর প্রাচীনতম জনন পদ্ধতিতে এরা জনন সম্পন্ন করে। এই সমস্ত কারণে ব্যাকটেরিয়াকে প্রাচীনতম জীব বলা হয়। এবারে দেখো কি রয়েছে, ব্যাকটেরিয়া ও নীলাভ সবুজ শৈবালের মধ্যে কী কী সাদৃশ্য রয়েছে। সিমিলারিটিস বিটুইন ব্যাকটেরিয়া অ্যান্ড ব্লু গ্রিন অ্যালগি। দেখো, ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবালের মধ্যে যে সমস্ত সাদৃশ্যগুলো রয়েছে সেগুলো হলো, 1 নম্বর, উভয় গোষ্ঠীর অধিকাংশ প্রজাতি এককোষী গঠনযুক্ত, অর্থাৎ ব্যাকটেরিয়াও কিন্তু এককোষী গঠনযুক্ত, আর নীলাভ সবুজ শৈবালও কিন্তু এককোষী গঠনযুক্ত হয়ে থাকে। 2 নম্বর, কোষপ্রাচীরের বাইরে স্লাইম স্তর বর্তমান, স্লাইম লেয়ার বা স্লাইম স্তর কোষপ্রাচীরের, ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের বাইরে থাকে, নীলাভ সবুজ শৈবালের কোষপ্রাচীরের বাইরেও থাকে। 3 নম্বর, উভয় গোষ্ঠীর জীব প্রোক্যারিওটিক, অর্থাৎ ব্যাকটেরিয়াও প্রোক্যারিওটিক, আর ব্লু গ্রিন অ্যালগিও কিন্তু প্রোক্যারিওটিক, এবং বংশগতির বস্তু কেবলমাত্র ডিএনএ। আর কোষপ্রাচীরের মিউকোপলিপেপটাইড উপস্থিত থাকে উভয়ের ক্ষেত্রে, উভয়ে ভিটামিন এবং অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষ করতে পারে, এবং উভয় গোষ্ঠীর দ্বারা সালোক সংশ্লেষ এবং নাইট্রোজেন স্থিতিকরণ সম্ভব হয়। আর প্রধান জনন পদ্ধতি হচ্ছে অঙ্গজ জনন এবং অযৌন জনন পদ্ধতিতে জনন সম্পন্ন করে, এবং উভয় গোষ্ঠীর জীবাণুই কিন্তু ফাজ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। তো এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু ব্যাকটেরিয়ার, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো নীলাভ সবুজ শৈবালের বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্য রয়েছে। এরপরে তোমাদের মূলত যেটা জানতে হবে সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার বাসস্থান। দেখো, একটু আগেই বললাম যে ব্যাকটেরিয়া
সব ধরনের পরিবেশে বসবাস করতে পারে এবং প্রতিকূল পরিবেশেও বসবাস করতে পারে। -170 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থেকে 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত সমস্ত পরিবেশে কিন্তু এরা বসবাস করতে পারে। তাহলে বায়ুতে এরা বায়ুতে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো বসবাস করে সেগুলোর মধ্যে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, এর কিছু প্রজাতি ব্যাসিলাস সাবটিলিস এবং সার্সিনা লিউটিয়া প্রভৃতি বায়ুতে বসবাস করে। জলে বসবাস করে ভিব্রিও, কোমা, সালমোনেলা টাইফি। মাটিতে বসবাস করে অ্যাজোটোব্যাক্টর, নাইট্রোব্যাক্টর। তারপরে সিম্বি গোত্রীয় উদ্ভিদের অর্বুদে থাকে, তোমরা জানো সবাই, সেটা হচ্ছে রাইজোবিয়াম। তারপরে দুধে কোন ব্যাকটেরিয়া থাকে? দুধে থাকে ল্যাক্টো ব্যাসিলাস, স্ট্রেপ্টোকক্কাস, ল্যাকটিস এবং ই কোলাই বা এসেরিকিয়া কোলাই, এরা দুধে থাকে। মাছ মাংস ডিমে কারা থাকে? না, মাছ মাংস ডিমে থাকে সিউডোমোনাস এবং প্রোটিয়াস প্রভৃতি ব্যাকটেরিয়া। উদ্ভিদে রোগ সৃষ্টি করে জ্যান্থোমোনাস অরাইজি, জ্যান্থোমোনাস সাইট্রি প্রভৃতি ব্যাকটেরিয়া। এবং মানব দেহে রোগ সৃষ্টিকারী হচ্ছে ভিব্রিও কলেরি, কলেরা রোগ সৃষ্টি করে, সালমোনেলা টাইফি, টাইফয়েড রোগ সৃষ্টি করে, এবং মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস রোগ সৃষ্টি করে। তো এইগুলো তোমাদের জানতে হবে। এর পরের ভিডিও লেসনে আমরা একটি আদর্শ ব্যাকটেরিয়া কোষের গঠন অর্থাৎ ই কোলাইয়ের গঠন বা এসেরিকিয়া কোলাইয়ের গঠন সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।